কৌশলগত দুর্বলতায় ভারতের বিপাকে পড়ার আশঙ্কা। সামরিক শক্তিতে পরাশক্তি হিসেবে পরিচিত ভারত আধুনিক অস্ত্রশস্ত্র এবং পারমাণবিক শক্তি থাকার পরেও কৌশলগত কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে যদি কোনো সামরিক সংঘাত বাধে তবে ভারতকে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতায় সমৃদ্ধ বাংলাদেশের সামরিক বাহিনী কৌশলগত পরিকল্পনায় সক্ষম। বিশেষজ্ঞরা মনে করে যে কোনো ধরনের সংঘাতের ক্ষেত্রে বাংলাদেশের সুশৃঙ্খল কৌশল এবং সীমান্তের জনগণের সক্রিয় সহযোগিতা ভারতের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলোতে বহুদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। কেন্দ্রীয় সরকারের অবহেলা এবং উন্নয়ন বঞ্চিত অবস্থার কারণে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অসন্তোষে ফুঁসছে। যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশ যদি কৌশলগতভাবে সেভেন সিস্টার্সে প্রবেশ করে তবে সেই অঞ্চলে স্থানীয় গোষ্ঠীগুলো বাংলাদেশের প্রতি সমর্থন জানাতে পারে। এতে এই অঞ্চলে ভারতের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কাশ্মীরে বিদ্রোহ দমনে ভারতীয় সেনাবাহিনী বহু বছর ধরে ব্যস্ত। যুদ্ধের পরিস্থিতিতে কাশ্মীর সহ অন্যান্য অবহেলিত রাজ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে আরও দুর্বল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞদের মত। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে কাঁটাতার সহ অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা এখনও বেশ দুর্বল। ব্রাহ্মণবাড়িয়ার সাহসী জনগণ সীমান্তে সক্রিয় ভূমিকা পালন করলে তা ভারতের জন্য বড় ধরনের অশনি সংকেত হয়ে দাঁড়াবে। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি এবং উন্নয়নশীল দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্কের কারণে যুদ্ধ বাঁধলে বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন পেতে পারে। অন্যদিকে ভারতের বিভিন্ন নীতি ও পদক্ষেপ নিয়ে বিশ্বমঞ্চে সমালোচনার মুখে পড়তে হতে পারে। যুদ্ধের পরিস্থিতিতে ভারতের বড় অস্ত্রশস্ত্র থাকলেও কৌশলগত দিক থেকে দেশটি মহাবিপদে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ কেবল সামরিক শক্তি নয়, বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিক কাজে লাগিয়ে ভারতের মতো বড় শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এদিকে অখণ্ড বাংলাদেশ বিভক্ত করার চক্রান্ত, গোয়েন্দা তথ্য ফাঁস। সম্প্রতি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এক গুরুতর ষড়যন্ত্রের তথ্য উন্মোচন করেছে। প্রতিবেশী একটি দেশের গোপন চেষ্টায় বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলকে ধর্মীয় বিভাজনের মাধ্যমে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করা এবং দেশের ভেতরে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দেওয়া। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য গোপনে প্রচুর পরিমাণে মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পরিকল্পনাটি কয়েক ধাপে সাজানো হয়েছে। প্রথমে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা এবং স্থানীয় জনগণের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। একই সঙ্গে কিছু ব্যক্তি এবং সংগঠনকে অর্থ এবং অন্যান্য সুবিধা দিয়ে প্রচারিত করা হচ্ছে। বাংলাদেশ গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত তথ্য থেকে বোঝা যাচ্ছে এই ষড়যন্ত্র শুধু একটি দেশ বা গোষ্ঠীর নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ের একটি কৌশলগত পদক্ষেপ। তবে আমরা সম্পূর্ণ সতর্ক এবং প্রতিটি পদক্ষেপ শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুতি নিয়েছি। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে জনগণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এবং ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানাচ্ছে। ঢাকার এক তরুণ অ্যাক্টিভিস্ট বলেন, আমরা কোনো ষড়যন্ত্রকারীর হাতের পুতুল হব না। বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা যারা করবে তাদের কঠোর হাতে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ সরকার এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বিশ্লেষকেরা মনে করছে, এই ঘটনা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক রাজনীতির সঙ্গেও সম্পর্কিত। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং কূটনৈতিক মহলে আলোচনাও শুরু হয়েছে। এদিকে ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, বাংলাদেশ বলছে মানবতা রক্ষায় আমরা প্রস্তুত। ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা নতুন করে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার মানবতার পক্ষে অবস্থান নিয়েছে। প্রধান উপদেষ্টা এক ভাষণে স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ কারো বিরুদ্ধে আগ্রাসী হতে চায় না, তবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রয়োজনে আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। বাংলাদেশ ভারত
সীমান্তবর্তী অঞ্চলে ইতিমধ্যে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সরকারের নির্দেশনায় স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী নির্যাতিতদের জন্য খাদ্য, চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থা করেছে। মানবাধিকার কর্মীরা এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শফিকুল ইসলাম নামে এক মানবাধিকার কর্মী বলেন, মানুষ শুধু আশ্রয় নয়, তারা নিরাপত্তা এবং মর্যাদা চায়। বাংলাদেশ সবসময় মানবতার পক্ষে ছিল এবং থাকবে। বাংলাদেশ এই ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। জাতিসংঘ এবং ওআইসি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের একটি বিশেষ কমিটি এই ঘটনার তদন্তে হস্তক্ষেপ করার ঘোষণা দিয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ স্থান। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, তবে নির্যাতিত মানুষদের আশ্রয় দিতে আমরা প্রস্তুত। যদি মানবতার প্রশ্নে আমাদের শক্ত অবস্থান নিতে হয়, তাও আমরা করব। সীমান্তে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা মানবিক সহায়তা দিচ্ছি, কিন্তু সীমান্তে যে কোনো অরাজকতা প্রতিহত করতে আমরা প্রস্তুত। বাংলাদেশের জনগণ সরকারের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। ঢাকার শাহবাগে আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করেন। রুবিনা নামে এক শিক্ষিকা বলেন, আমরা গর্বিত যে বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এটাই আমাদের পরিচয়। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশের এই মানবিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। এই ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক কিভাবে প্রভাবিত হবে তা সময়ই বলে দেবে। এদিকে লং মার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির। ঢাকা টু আগরতলা লং মার্চ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে এসে শেষ হয়েছে। এই সময় এক সমাবেশ থেকে ভারতকে প্রভুত্ব ছাড়ার বার্তা দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয়। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বিকেল 4টার দিকে ঢাকা থেকে আসা লং মার্চের গাড়িবহর আখাউড়ায় প্রবেশ করে, তবে যানজটের কারণে সব গাড়ি বন্দর এলাকায় পৌঁছাতে পারেনি। এর আগে সকাল থেকে অন্তত 8 থেকে 10টি জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আখাউড়া আসতে থাকেন। দুপুরে বন্দর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আগরতলা সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, মিডিয়ায় অপপ্রচার, সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বুধবার এই লং মার্চ কর্মসূচির আয়োজন করে। লং মার্চকে ঘিরে সীমান্ত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। কাস্টমস এলাকা পর্যন্ত লোকজনকে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস জিলানি। প্রধান অতিথি ছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই দেশের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। এই দেশের মানুষ ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ। আবার যদি পতাকা অবমাননা হয়, তাহলে আমরা এর কঠোর জবাব দেব। নুরুল ইসলাম নয়ন বলেন, ভারতে বাংলাদেশের পতাকা পরানোর সময় সেখানে পুলিশ ছিল নীরব। এটি অবমাননা। তারা প্রতিবেশী দেশ, কিন্তু বন্ধু হতে পারেনি। তারা তিস্তার পানি না দিলেও ফেনী নদী নিয়ে গেছে। তারা পররাষ্ট্রনীতি কি হবে শেখায়। আগে তাদের জাহাজ ভিড়তে দিতে হয়। স্বাধীনতার পর থেকে তারা শোষণ করে। আমরা জামদানি পাঠাই, ইলিশ পাঠাই, তারা ফেলানির লাশ দেয় আর ফেন্সিডিল দেয়। মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীন চেতা। তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বাইরে প্রভু নেই। তারা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চায়। সার্বভৌম প্রশ্নে এদেশের মানুষ প্রয়োজনে ঝুঁকি নিতে রাজি আছে। এদিকে রাজনীতিতে যোগ দিলেন ডক্টর তাসনিম জারা। স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ডক্টর তাসনিম জারা রাজনীতিতে যোগ দিয়েছেন। গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। ফেসবুকে তাসনিম লেখেন, আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছি, তাই সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল এবং সৎ মানুষকে পেয়েছি, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সামান্য ত্যাগ স্বীকার করেছেন। ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা। তাদের সহকর্মী হতে পারা এবং এই দেশের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়।
তাসনিম আরও লেখেন, জানি না আমরা কতটা সফল হতে পারবো, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সব নাগরিকের মর্যাদা নিশ্চিত এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, শ্রম এবং ত্যাগের বিষয়। তবে এই পরিবর্তন আনার জন্য আমরা সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। গত সোমবার নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তাতে আহ্বায়ক পদে ডক্টর তাসনিম জারাকে রাখা হয়েছে। ডক্টর তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক এবং সহায় হেলথের প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশন অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।